নির্বাচনের তফসিল নিয়ে যেই ধূম্রজাল তৈরি হচ্ছিল, যে কোনো কোনো মহল থেকে নির্বাচন কমিশনে বলা হচ্ছিল যে তফসিল পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন কমিশন সেটি আমলে না নিয়ে তারা যথাযথ সময়ে তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল অনুযায়ী 2026 সালের 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার সাথে গণভোটেরও একই সাথে অনুষ্ঠিত হবে। কিন্তু তফসিল ঘোষণার মাত্র 24 ঘন্টা পার হওয়ার আগেই বড় বড় অন্ধকারের প্রাণীদের যেই খেলাধুলো সেগুলো শুরু হয়ে গেছে এবং তারা খুব সফলভাবেই একটি বার্তা পৌঁছে দিতে পেরেছে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের অভ্যুত্থান পরবর্তী যেই রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেই রাষ্ট্র কাঠামোর দুর্বল দিকগুলো চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সরকার আসলে এখনো পর্যন্ত তার শক্তি সামর্থ্য যথাযথভাবে অর্জন করতে পারেনি, গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কার্যকর নয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মার পরে বিজয়নগর বক্স কালভার্ট রোড। ওই রাস্তাটি যেহেতু বাণিজ্যিক এরিয়া, সেখানে বন্ধের দিনে তেমন মানুষজনের আনাগোনা থাকে না, রাস্তাটি বেশ নীরবই থাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি, তার উপরে সন্ত্রাসীরা গুলি করেছে। সে রিক্সা দিয়ে যাচ্ছিলেন, তার পাশ দিয়ে মোটর বাইকে করে যাওয়া সন্ত্রাসী দল একেবারে তার কানের নিচে গুলি করেছে। রিক্সাটি চলমান ছিল, মোটর বাইকও চলমান ছিল। সেই জায়গাতে এত নিখুঁতভাবে, যেখানে আঘাত করলে মানুষের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়, সেই জায়গাতে গুলি করা সাধারণ কোনো মহল্লার সন্ত্রাসীদের কাজ নয়। যাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের যথাযথ প্রশিক্ষণ আছে এবং কোথায় গুলি করলে, কিভাবে গুলি করলে এটি একটি মানুষের মৃত্যু নিশ্চিত করবে এবং চলমান অবস্থায় গুলিটা কিভাবে করলে তার এই জায়গাটিতে যে আঘাত হানবে, সেটি জানাশোনা প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদেরই কাজ হতে পারে। ওসমান হাদির কানের পাশ দিয়ে গুলিটি প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এটি অত্যন্ত আশঙ্কাজনক একটি পরিস্থিতির সৃষ্টি করেছে, তার মৃত্যুর আশঙ্কা তৈরি করেছে। এখন পর্যন্ত ডাক্তাররা তাই ধারণা করছেন যে এখান থেকে ফিরিয়ে আনা খুবই রেয়ার একটি কাজ। এরকম আঘাতপ্রাপ্তরা সাধারণত খুব একটা ফিরে আসেন না। তারপরও মহান সৃষ্টিকর্তার কাছে আমরা হাদির সুস্থতা কামনা করছি, তিনি যেন এই তরুণ টকবগে এই যুবককে তার জীবনটি ফিরিয়ে দেন। তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে, সৃষ্টিকর্তা তা ক্ষমা করে দিয়ে তার জীবনটিকে ফিরিয়ে দেন। কিন্তু ঘটনাটি ঘটে গেল, এটি আটকানো গেল না। এতে করে যাদের অন্ধকারের প্রাণীদের কথা বলছিলাম, যারা এই ঘটনাগুলো ঘটিয়ে বার্তা দিতে চেয়েছে দেশের নির্বাচন যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা আরও ঘটবে, তারা এই ঘটনাগুলো ঘটিয়ে যাবে এবং এক ধরনের ভয়ার্ত পরিবেশ তৈরি করবে যেন মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। সেই বার্তাটি তারা পৌঁছে দিতে পেরেছে। এখন সব রাজনৈতিক দলের ভিতরে এই ভয় চলে গেছে, সব প্রার্থীদের ভিতরে ভয় প্রবেশ করেছে। সাথে সাথে আরও নিখুঁতভাবে যেটি হয়েছে সেটি হচ্ছে যে একে অপরের প্রতি দোষারোপের যে রাজনীতি, বিভেদের যে রাজনীতি, সেটি খুব চমৎকারভাবে উস্কে দিতে পেরেছে সেই অন্ধকারের প্রাণীরা। আমাদের রাজনৈতিক দলগুলো এই ফাঁদে খুব চমৎকারভাবেই পা দিয়েছে এবং নাম উল্লেখ করে বলতে হয় এই ফাঁদে প্রথম পাটাই দিয়েছে জামাতে ইসলামী এবং তাদের কর্মী সমর্থকরা এবং তাদের বিদেশে অবস্থান করা দু চারজন পীর কামেল মানুষও এগুলোকে উস্কে দিয়েছে এবং উস্কে দেওয়ার মাধ্যমে একটি চরম নৈরাজ্যকর পরিস্থিতির দিকেই দেশ যাচ্ছিল।
ঢাকা ৮ আসনে ওসমান হাদি সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রচারণা চালাচ্ছিলেন। সে একটি অভিনব প্রচারণা চালাচ্ছিলেন। সে কোনো পোস্টার, লিফলেট বা ব্যানার তৈরি করেননি। সরাসরি মানুষের কাছে যেয়ে এসে তার নিজের পরিচয় দিয়ে বলছিলেন, যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে ভোট দিবেন। এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। পোস্টার, লিফলেট, ব্যানার, বিশেষ করে ব্যানারটি তো অত্যন্ত জটিলতা তৈরি করছে। পোস্টারও তৈরি করছে, যেখানে সেখানে যে কোনো অবস্থাতেই পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। এতে আমাদের শহরের সমস্ত সৌন্দর্য তো নষ্ট করছেই, পরিবেশও নষ্ট করছে। তার পরবর্তীতে এই ব্যানারগুলো কীভাবে অপসারিত হবে, কোথায় যেয়ে পড়বে, এটার কোনো খোঁজখবর কিন্তু কেউ রাখে না। সেই জায়গায় ওসমান হাদির এই অভিনব প্রচারণা কৌশল, নিজে সরাসরি মানুষের কাছে যেয়ে নিজের পরিচয় দিচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। খুবই চমৎকার একটি তার কৌশল ছিল। যদিও তার আমাদের মেইন স্ট্রিম মাধ্যমে তার টক শোতে বা বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে তার নিয়ন্ত্রণহীন কথাবার্তা অনেকেই আহত করেছে। তারপরেও আমরা ধরে নিচ্ছি এটা তার বয়সের দোষ, অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাবে সে এই ধরনের শব্দ চয়ন করেছে। এগুলো নিশ্চয়ই একটা সময় সে পরিহার করতে অন্যদের কাছ থেকে, বিশেষ করে অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে এগুলো নিশ্চয়ই সে অর্জন করতেন। তারাও তাকে নিশ্চয়ই আড়ালে আবডালে এই জ্ঞানগুলো দান করতেন যে তুমি শব্দ চয়নে আরও বেশি সতর্ক হবে এবং মিতব্যয়ী হবে। এখন এই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ওসমান হাদির সমালোচনা করা আমাদের মূল কাজ নয়। মূল কাজ হচ্ছে আমাদের প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান ক্রিয়াশীল দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতকে বলবো, বিশেষ করে জামাতকে বলতেই হবে, জামাতের লোকজন যদি আরও বেশি সতর্ক না হন, হুটহাট করে অমুককে দোষারোপ করে তমুককে দোষারোপ করে, এবং মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেল হাসপাতালে গেলেন হাদিকে দেখার জন্য, সেখানে তারা যে পরিস্থিতি তৈরি করেছেন সেটার বিপরীতে যদি বিএনপিও একই রকম আচরণ করত, তাহলে কিন্তু পরিস্থিতি আরও নাজুক হয়ে যেত এবং অন্ধকারের প্রাণীরাই এই সুযোগটি গ্রহণ করত। যারা আমাদের নির্বাচন চায় না, যারা আমাদের গণতন্ত্র চায় না, যারা আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি, এটি যারা চায় না তাদের পক্ষেই কিন্তু যাচ্ছে। আর বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারা যেই সহনশীলতার পরিচয় দিয়েছেন, এটি যেন তারা অব্যাহত রাখেন। এভাবেই যেন আমাদের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, নির্বাচনী পরিবেশ তৈরি হয়, এটি থাকবে তাদের কাছে আমাদের প্রথম চাওয়া এবং প্রধান চাওয়া।